নিয়ে এলাম আপনাদের সেই বিখ্যাত গল্প চন্দ্রার প্রতিশোধ পার্ট 4। তৃতীয় পর্বে 2700 মানুষ কমেন্টের মাধ্যমে শুধু পার্ট 4টাই চেয়েছেন, এমনকি অন্যান্য ভিডিওতেও এই পর্বটাই চেয়েছেন। গল্পটা সবার কাছে ভালো লাগার কারণ গল্পটা সত্যি অনেক সুন্দর। আজকের এই পর্বে শুধুমাত্র তাদের কাছে একটি করে কমেন্ট চাই যারা এই গল্পের প্রথম পর্ব থেকে আজকের পর্ব পর্যন্ত দেখেছেন। 1 পর্ব থেকে 4 পর্ব পর্যন্ত কেমন লেগেছে সেই মতামতটাই জানাবেন। আর যারা এখন পর্যন্ত দেখেননি তারা আইডিতে ঢুকে আসবেন। যাই হোক, গল্পে চলে যাই। সেই গুহার ভিতরে ছিল ঘুটঘুটে অন্ধকার। হুট করে চন্দ্রা আমাদের সামনে এসে পড়াতে আমরা দুজনেই অনেক ভয় পেয়েছিলাম। ভয়ে একদম আমার গলাটা চুপসে গিয়েছিল। অন্ধকারের মধ্যে চন্দ্রার মুখটা খুব ভালোভাবে দেখতে পারছিলাম না, তবু মনের ভেতরটা চন্দ্রাকে দেখার জন্য কেমন যেন করতেছে। মনে মনে ভাবলাম যে মেয়েটার সাথে এত অন্যায় হয়েছে তাকে একটু দেখি। আমি চন্দ্রাকে দেখার জন্য আস্তে আস্তে মোবাইলের টর্চটা তার মুখের দিকে মারলাম। মোবাইলের টর্চ মারতে আমি অবাক হয়ে গেলাম। কি মায়াবী একটা মুখ, তবে চন্দ্রার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর তার গলায় ছিল একটি দড়ি পেঁচানো। আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম চন্দ্রা হয়তো এই দড়িটার সাহায্যে সেদিন আত্মহত্যা করেছিল। নমানে ওঝা তখন আমাকে বলল, কি করছো, শীঘ্রই টর্চ অফ করো, ও কিন্তু রেগে যাবে। ঠিক তার একটু পরেই চন্দ্রা ভয়ঙ্কর ভাবে চিৎকার করে উঠলো আর আস্তে আস্তে নিস্তেজ হতে লাগলো। আমি তখন বুঝতে পারছিলাম না হঠাৎ কি এমন হলো যে চন্দ্রা এমন করতেছে। তখন নমানে ওঝা আমার কাঁধে হাত দিয়ে বলল, এই যাত্রার মতো বেঁচে গেলাম আমরা। নিশ্চয়ই বাইরে পূর্ণ সূর্য গ্রহণ শুরু হয়ে গেছে, যার কারণে চন্দ্রা আজকের মতো তার শক্তি আস্তে আস্তে হারিয়ে ফেলছে। নমানে ওঝা তখন আমাকে বলল, তোমার স্ত্রীকে কাঁধে তুলে নাও, খুব তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। এই জায়গাটা খুব একটা সুবিধার না, যে কোনো সময় বিপদ আসতে পারে। আমি আমার স্ত্রী নীলাকে কাঁধে তুলে নিলাম। তারপর গুহা থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার সময় গুহার মধ্যে একটা মুমি দেখতে পেলাম। নমানি ওঝা তখন আমাকে বলল, এটাই হলো চন্দ্রার দেহ। প্রায় 100 বছর আগে এটাকে মুমি করে এখানে রেখে দেওয়া হয়েছে। আমরা বাইরে এসে দেখলাম সত্যি পূর্ণ সূর্য গ্রহণ চলছে। সূর্যটাকে আস্তে আস্তে কেউ একজন খেয়ে ফেলছে। ওঝা সাহেব তখন আমাকে বলল, তোমার স্ত্রীকে নিয়ে আমার আস্তানাতে যেতে হবে, সেখানে গিয়ে তার ঘুম ভাঙাতে হবে। আমি ওঝার পিছনে পিছনে তার আস্তানাতে আসলাম। সেখানে আসার পর ওঝা আমাকে বলল, তোমার স্ত্রীকে মাটির মধ্যে শুয়ে দাও। আমি তখন আমার স্ত্রী নীলাকে মাটির মধ্যে শুয়ে দিলাম। ওঝা সাহেব মন্ত্র পাঠ করতে শুরু করলো আর একটি লোহার চাটকি তার কপালের মধ্যে রেখে দিল। আমি নিজের চোখে দেখতে পারলাম ওই লোহার চাটকিটি আমার স্ত্রীর শরীর থেকে ধোয়ার মতো কি একটা যেন শুষে নিচ্ছে। আমি তখন নোমানি ওঝাকে জিজ্ঞেস করলাম, কি করছেন এসব? তখন নোমানি ওঝা বলল, তোমার স্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখেছিল চন্দ্রা, আর সেই ঘুমই ভাঙাচ্ছি আমি। তার কিছুক্ষণ পরে আমার স্ত্রী নীলা আস্তে আস্তে চোখ খুললো। এতক্ষণে হয়তো তার শরীর থেকে সমস্ত ঘুম বের করে নেওয়া হয়েছে। নীলা জেগে জিজ্ঞেস করতে লাগলো, আমি কোথায়? আমি তখন তাকে বললাম, একটু শান্ত হন। তারপর আমি তাকে সমস্ত ঘটনাই খুলে বললাম। বিগত এই 2 দিনে আমাদের সাথে কি কি ঘটেছে তার সমস্ত কিছুই তাকে খুলে বললাম। নীলা তখন সবকিছু শুনলো আর বিশ্বাসও করলো। নমানি ওঝা তখন আমার কাঁধে হাত দিয়ে বলল, আমাদের কপালটা খুব ভালো যে ওই আস্তানা থেকে আমরা জীবিত অবস্থায় ফিরে আসতে পেরেছি। কারণ আমি বইতে পড়েছিলাম মানুষ চন্দ্রার আস্তানায় ঢুকে নিজের ইচ্ছায় আর বের হয় চন্দ্রার ইচ্ছায়। আমি তখন নমানি ওঝাকে বললাম, চন্দ্রা আমাদের পিছনে বললো কেন? নমানি ওঝা তখন বলল, আমার এতদিনের সাধনা বলতেছে তুমি নিশ্চয়ই ওই রুদ্রের বংশধরের কেউ হবে। সেদিন চন্দ্রাকে বন্দি করে ফেলার পর রুদ্রের প্রতিশোধ তার নিতে পারেনি, তবে এতদিনে রুদ্র মারা গেছে, তাই এখন চন্দ্রা টার্গেট করেছে তার বংশধরের উপরে। আমি তখন ওঝাকে বললাম, চন্দ্রা যদি আমাদের থেকে প্রতিশোধ নিতে চায় তাহলে তো সেই বাসর রাতে আমাদেরকে মেরে ফেলতে পারতো, তা তো করলো না। নমানি ওঝা তখন বলল, আমি বইতে পড়েছি চন্দ্রা সবার আগে তার সন্তানকে পৃথিবীতে আনবে, তারপর সবার প্রতিশোধ নিবে। তাই সে তার সন্তান পৃথিবীতে আসার আগ পর্যন্ত তোমাকে বা তোমার পরিবারকে কাউকে কিছু করবে না। তুমি দেখোনি চন্দ্রা তোমার পরিবারের কাউকে না মেরে বাইরের 2 জনকে মেরে তার রক্ত শুষে খেয়েছে। ওঝা তখন আরো বলল, একটা বিষয় আমার মাথায় ঢুকছে না, চন্দ্রার ঘুমটা এতদিন পর ভাঙালো কে? এবার আমি খুব ভয় পেয়ে গেলাম আর ওঝাকে বললাম, সত্যি সত্যি যদি চন্দ্রার সন্তান পৃথিবীতে চলে আসে তখন আমাদের কি হবে? ওঝা তখন বলল, সেটা হবে খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। আমি আমার গুরুর কাছ থেকে জেনেছি চন্দ্রার যে সন্তান হবে তার শক্তি হবে চন্দ্রার থেকেও 10 গুণ বেশি। এবার আমি কাঁদো কাঁদো কণ্ঠে ওঝা সাহেবকে বললাম, আচ্ছা এখান থেকে কি বাঁচার কোনো উপায় নেই আমাদের? ওঝা সাহেব তখন বলল, হ্যাঁ আছে, চন্দ্রার সন্তানকে এই পৃথিবীতে আসার আগে আটকাতে হবে। আমি তখন ওঝা সাহেবকে বললাম, কিভাবে আটকাবেন বলুন, আর আমরা কিভাবেই বুঝতে পারবো চন্দ্রার সন্তান কবে এই পৃথিবীতে আসবে? নমানি ওঝা তখন বলল, প্রকৃতি আমাদের জানিয়ে দিবে, কেননা চন্দ্রার সন্তান যদি এই পৃথিবীতে আসে সেটা হবে প্রকৃতির জন্য খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আমি তখন বললাম, সবই তো ঠিক আছে, কিন্তু চন্দ্রার সন্তানকে পৃথিবীতে আসা থেকে আমরা কিভাবে আটকাবো? নমানি ওঝা তখন বলল, গুহার ভিতর একটা মুমি দেখেছিলাম না আমরা, ওই মুমিটাকে ধ্বংস করে দিতে হবে, কেননা ওই মুমিটাই চন্দ্রাকে এই পৃথিবীতে জীবিত রেখেছে। আমি তখন বললাম, ঠিক আছে তাহলে তাই হবে। এই বলে আমি নীলাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর নীলাকে দেখে সবাই অনেক খুশি, কারণ নীলার পেটটি আর আগের মতো ফুলা নেই। কিন্তু বাড়ির কেউ তো আর আসল ঘটনা জানে না, শুধু জানি আমি আর নীলা। আমি তখন বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা আচ্ছা আমরা কি কোনো রাজবংশীয় লোক? বাবা তখন বলল, হ্যাঁ আমি যতদূর শুনেছি আমাদের বংশের শেষ রাজা ছিল রুদ্র নামের এক লোক। তার 2 দিন পরের কথা, সেদিন ছিল আমাবস্যা। আমি আর
আর নীলা দুজনে মিলে চলে গেলাম সেই কবিরাজের আস্থানায়। সেখানে যেতেই দেখলাম ওজা সবকিছুই গুছিয়ে রেখেছে। ওজার কথা মতো তখন আমি বের হয়ে পড়লাম। বের হয়ে যাওয়ার সময় ওজা আমার হাতে একটি তাবিজ দিয়ে বলল, এটা সাথে রেখো, তাহলে চন্দ্রা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি গুহার জন্য বের হয়ে পড়লাম আর সন্ধ্যার দিক গুহার সামনে পৌঁছে গেলাম। সাহস করে সেখানে ঢুকেও পড়লাম। আমি ঢুকেই সেই মমিটার কাছে চলে গেলাম সেই মমিটা নষ্ট করার জন্য। ঠিক তখনই চন্দ্রা এসে হাজির, আমাকে ওখান থেকে ছুঁড়ে ফেলে দিল। আমি ছিটকে গিয়ে পাথরের মধ্যে পড়ে জ্ঞান হারিয়ে ফেললাম। দীর্ঘ সময় পার হয়ে গেল, আমি আর ফিরলাম না। তাই কবিরাজ আর নীলা সিদ্ধান্ত নিল আমাকে খুঁজতে বের হবে, ওই গুহার কাছে যাবে। যাওয়ার আগে ওজা নীলাকেও একটা তাবিজ দিল। তারপর তারা দুজনে বের হয়ে পড়লো ওই গুহার সন্ধানে। তারা যখন ওই জঙ্গলে প্রবেশ করতে শুরু করলো তখন প্রকৃতি খারাপ হতে শুরু করলো। ঘন কালো মেঘে আঘাত চেয়ে গেল, বিদ্যুৎ চমকাতে থাকলো। ওজা তখন নীলাকে বলল, নীলা সর্বনাশ হয়ে গেছে, তোমার স্বামী হয়তো ওই মুমিটা নষ্ট করতে পারেনি, চন্দ্রার সন্তান হয়তো এতক্ষণে দুনিয়াতে এসে গেছে। ওজা তখন বলল, প্রকৃতি আমাকে বলে দিচ্ছে তাড়াতাড়ি চলো, ওকে উদ্ধার করতে হবে, না হলে ওর ক্ষতি হয়ে যাবে। তারপর নীলা আর ওজা গুহার কাছে এসে পড়লো আর গুহার ভিতরে ঢুকে পড়লো। গুহার ভিতরে ঢুকে দেখলো আমি মাটিতে পড়ে আছি আর মুমিটার পাশে একটা বাচ্চা বসে আছে। ওজা নিজেও ভয় পেয়ে গেল, মনে মনে ভাবতে লাগলো এই ভয়ঙ্কর জায়গায় এত ছোট বাচ্চা আসলো কোথা থেকে। ওজা তখন সেই বাচ্চাকে জিজ্ঞেস করলো, এই মেয়ে তুমি কোথায় থেকে এসেছো, এখানে কি করছো? মেয়েটা তখন চোখ লাল করে বড় বড় দাঁত বের করে বলল, আমি হলাম চন্দ্রার মেয়ে ইরাবতী। গল্পের পঞ্চম পর্ব দেখতে চাইলে অবশ্যই এই পর্বের লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, কেননা এই পর্বের লাইক কমেন্ট শেয়ার করে রাখলে অবশ্যই আপনি পঞ্চম পর্ব আমি আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন।